প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এইসব বিষয়ে কোনো চিন্তাই করতেন না, কিন্তু সেই জিনিসটা এখন কিন্তু আস্তে আস্তে করে প্রখর হয়েছে যে না, আমরা আমাদের দেশকে শক্তিশালী করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আমি বলছি, যদি আমরা শক্তিশালী না হই কেউ শুনবে না আমাদের কথা, এবং সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন করে যাচ্ছে। সারা পৃথিবীর মধ্যে দেশকে এখন একটা উচ্চ শিখরে উনি প্রতিষ্ঠিত করেছেন, যেটা সবসময় স্বামী বিবেকানন্দজি বলতেন, এবং সেটা হচ্ছে। একটা উদাহরণ যেটা আমি বললাম, এটা এসপ্ল্যান্ডের মধ্যে একটা কাহিনী আছে, বলছে যে চারজন লোক খুব মারপিট করছে ওখানে এসপ্ল্যান্ডে, চৌরঙ্গিতে। তো সব মানুষ গিয়ে বলছে, আরে চারজন লোক একজনকে মারছে। বলে, কেন মারছো ভাই? ওর কথাই শুনে না। আর সেই জায়গায় দারা সিং যদি গিয়ে বলতো যে এই চোখ বন্ধ কর, মারপিট মত করনা, বন্ধ হয়ে যাবে। অর্থাৎ শক্তিশালী যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কেউ শুনবে না। এখন ভারতের কথা শুনে প্রধানমন্ত্রীজি যখন বললেন যে 21শে জুন ইউনাইটেড নেশনসে বললেন যে সবাই আমাদের যোগ ব্যায়াম করতে হবে, অনেক মুসলিম কান্ট্রি প্রথমে তার বিরোধিতা করেছিল, কিন্তু পরবর্তী সময়ে যখন বুঝলো এটা এরকম না, কোনো ধর্মের প্রচার নয়, এটা ভারতীয় যে সংস্কৃতি তার প্রচার, নিজেকে জানা, যোগ ব্যায়ামের মাধ্যমে দিস ইজ আওয়ার ফিলোসফি, আমাদের এর মাধ্যমে নিজেকে জানা, হু এম আই, হু আর ইউ, এই যে বিষয়টা এখন সারা 21শে জুন সারা পৃথিবীর মধ্যে সেটা গেলাম এখন পালন করে। তো নতুন ভাবে আমরা ভারতকে আবার সুপ্রতিষ্ঠিত করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। এখানে বলার চেষ্টা করেছে, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের এই দেশে 370 ধারা, যেটা যার জন্য আমাদের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাণ বলিদান দিলেন। এবং কিভাবে প্রাণ বলিদান দিলেন? যখন বলা হলো 370 ধারার একটা স্পেশাল যে আইন, সেই আইনের মোতাবেক যে ভারতবর্ষ থেকে যদি জম্মু অ্যান্ড কাশ্মীরে যেতে হয় তাহলে পাসপোর্ট লাগবে, উনি তার প্রতিবাদ করলেন। উনি বললেন এক দেশের মধ্যে এক প্রধান, এক নিশান, এক বিধান থাকতে হবে, সেটা দুটো চলবে না। এবং উনি বললেন যে আমি যাব। যখন উনি পাঞ্জাবে গেলেন, পাঞ্জাব থেকে যখন যাবেন, অটল বিহারী বাজপেয়ীজি তখন ছিলেন ওনার সাথে। কিন্তু দেখা গেল যখন এটা জানলো, ইচ্ছে করলে পাঞ্জাবে ওনাকে অ্যারেস্ট করতে পারত, কিন্তু করা হলো না, ওনাকে যেতে দেওয়া হলো জম্মু অ্যান্ড কাশ্মীরে। কারণ উনি থাকলে দেশের জন্য যারা তৎকালীন সময় রাজ করত তাদের অসুবিধা হতো, ওনাকে যেতে দিল। আর সেখানে ভিতরে যাওয়ার পর আগেই করা যেত। আজকে আমি যদি এখন বাংলাদেশে আমি যাই পাসপোর্ট ছাড়া, বা পাকিস্তানে যাই, আমাকে তো ইন্ডিয়াতেই আটকে দেবে, কেন আমাকে যেতে দেবে? অর্থাৎ একটা কনস্পিরেসি। আমাদের অটল বিহারী বাজপেয়ী যে এই বিষয়ে একদম খোলাখুলি বলেছেন, একটা কনস্পিরেসি ছিল। স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন ওনাকে বারবার ওনার ডাক্তারবাবু বলেছেন, ফিজিশিয়ান, যে স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন কোনো অবস্থায় যেন ওনাকে না দেওয়া হয়। যা শুনি আমরা ইতিহাস থেকে, ওনাকে সেই স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন দেওয়া হয়েছিল। এবং এই বিষয়ে যে রহস্য কি হয়েছিল সেই বিষয়ে আমাদের স্যার এখানে বলেছেন অনেক বিষয়। এবং আজকে আমরা সত্যি আমাদের জ্ঞান অনেক বেশি আজকে ব্যক্তি হলো যে ওনার যে বক্তব্যের মাধ্যমে, কিন্তু সময়ের কারণে আমরা শেষ করতে পারলাম না, আমাদেরও যেতে হবে, অনেক কাজ আছে। সত্যি আজকে এখানে কিন্তু আমরা আপ্লুত স্যার, আপনি এখানে এসে আমাদের এত কিছু ওনার সম্পর্কে, এতটা কিন্তু আমাদের জানা ছিল না। সত্যি এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ত্রিপুরাতে উনি এসেছিলেন, ত্রিপুরা সম্পর্কে বলেছেন, সব কিছু অনেকের অজানা ছিল, সেই তথ্যগুলো আমাদের জানা উচিত। এখানে ছোট ছোট আমার ছেলে মেয়েরা আছেন, আমাদের স্টুডেন্টরা আছেন, ওদেরকে বলবো এই বিষয়ে আরো জানা, স্যারের কাছে যাওয়া, স্যারকে একটা এমন একটা জায়গার মধ্যে তোমরা ওনাকে সম্মান জানিয়ে ওনাকে নিমন্ত্রণ করো, আরো বেশি করে জানা উচিত আমার মনে হয়। দেশ আগে, অন্য কিছু না। আমরা সবাই জানি যে 1951 সনে উনি জনসংঘ প্রতিষ্ঠিত করেছিলেন। 1951 থেকে সেই জনসংঘ চলছিল
1977 পর্যন্ত। তারপরে জনতা দলের মধ্যে ওটা মিশে গিয়েছিল, কিন্তু 1980 সনে অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টি যিনি স্থাপনা করলেন 1980 সনে, ওনার সভাপতি। এবং তাই আমরা বলি যে ভারতীয় জনতা পার্টির যে পূর্বসূরি সেটা হচ্ছে জনসংঘ, এবং ওনার যে চিন্তাভাবনা এবং পণ্ডিত দীনদয়াল যে চিন্তাধারা, সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয়টি যেখানে আজকে আয়ুষ্মান ভারতই বলুন, আজকে প্রাইম মিনিস্টার আবাস যোজনায় বলুন, সমস্ত দিক যে প্রতিটা মানে কর্নারে যারা শেষ ব্যক্তি আছেন সমাজের তাদের কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার যে বিষয়, সব এইসব নিজন ব্যক্তিদের যে চিন্তা ভাবনা সেইগুলি করছে। আমরাও আমাদের এই সরকার সেই কাজগুলো করছে। আজকে আমাদের তথ্য অ্যান্ড সংস্কৃতি দপ্তরের মাধ্যমে বিভিন্ন যেসব ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনও এই ওনার জন্মদিন পালন করছে। তো আমি এখানে যারাই উপস্থিত আছেন আমি সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এবং বিশেষ করে তথ্য সংস্কৃতি দপ্তর এই ধরনের যে আয়োজন করার সুবাদে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।